প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তের উদ্যোগ সরকারের ৩ ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। কর্মজীবনের নতুন স্বপ্নের সূচনা। শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেফতার, সাফ জানালেন আইনমন্ত্রী। প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানোর চেষ্টা। বিকেলে সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার। এবং ৩ দিনের সফরে ঢাকার পথে মার্কিন বিশেষ দূত সার্জিও কোর। আজই প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। ৩ জন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন সরকার প্রধান। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ৩ জন হলেন গাইবান্ধার সাগাঠা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার স্বেচ্ছায় আত্মসমর্পণ বা সাধারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন গুরুত্বের সাথে খতিয়ে দেখার কথাও জানান তিনি। জব কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয় সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা একটা আইন চিন্তা করছি, আইনি কাঠামোয় যদি কোনো সংশোধন আনতে হয় আমরা সেটা করতে প্রস্তুত আছি। আমি ব্লাস্ট এবং ব্রাককে বলবো যে আপনারা এই জায়গাটাকে আমাদেরকে সহযোগিতা করতে ড্রাস্টিক্যালি প্রত্যাহার করতে পেরেছে। সেটাও আমাদের অভিজ্ঞতা, আমরাও দেখছি, আপনারাও দেখেন। এর বাইরেও প্রতি জেলায়, যেটা আমাদের মহাপরিচালক বলেছেন, প্রতি জেলায় আমাদের যে লিগ্যাল এইড কমিটি আছে সেই কমিটির সাথে আপনাদেরকে একটু অনবোর্ড করতে চাই। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিককে আজ ট্রাইব্যুনালে তোলা হবে। গতকাল সন্ধ্যায় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এই মামলায় ৪১ আসামির মধ্যে পলাতক ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, লতিফ সিদ্দিককে ট্রাইব্যুনালে নেওয়া সহ আদালতের আজকের কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সেই দুইয়ের সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগেই এই আপনার হলো যে মাত্র ১ মিনিট আগেই আপনার হলো যে সাবেক পাটমন্ত্রী এবং বস্ত্র পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আনা হয়েছে এবং এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন। এবং আপনাকে বেশ কিছু তথ্যগুলো একটু যদি দিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় সকাল থেকেই ছিলাম এবং সর্বশেষ এই কিছুক্ষণ আগে ১ মিনিট আগে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ২ তাকে নেওয়া হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন আসলে যে মতিঝিলের যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে যে হত্যাযজ্ঞের ঘটনা, সেই মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। এবং এর পরবর্তী সময় গ্রেপ্তারের যে বিষয়টি সেটি নজরে আসার পরেই ডিবি প্রধান শফিকুল ইসলাম একটি বিষয় জানিয়েছিলেন যে তাকে আজকে নেওয়া হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। এবং ১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে
মতিঝিলের যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশের ঘিরে আপনার হলো যে গত 28 জুলাই আপনার হলো যে 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং এর পরবর্তী সময়ে আপনার হলো যে গতকালকে যে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় প্রায় 11 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে, সেটি লতিফ সিদ্দিকী সহ। এবং এই শাপলা চত্বরের যে মামলা, সেই মামলায় আপনার হলো যে পরবর্তী যে শুনানি, সেই শুনানিটি হবে আপনার হলো যে 16 আগস্ট এবং আজকে এখানে তাকে হাজির করা হয়েছে। এই আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ এটি ছিল আমার কাছে সংবাদ। মিজন, আপনাকে ধন্যবাদ। সিলেটের গোপালগঞ্জ, কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় 8 জুলাই পদযাত্রা ও পথ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি। এছাড়া শুক্রবার আরও 3 উপজেলায় পদযাত্রা নিয়ে সমাবেশ করবে তারা। 2 দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। জেলার 5টি উপজেলায় দলটির এই কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে পুলিশের পাশাপাশি 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মূলত এই বাড়তি নিরাপত্তা। হবিগঞ্জ পৌর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় জারিকৃত 144 ধারা নির্দেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সকালে জেলা ম্যাজিস্ট্রেট GM সরফরাজ স্বাক্ষরিত আদেশে নির্দেশটি বাতিল ও অবিলম্বে কার্যকর করা হয়েছে। এর আগে হবিগঞ্জে বিএনপি এবং এনসিপির কর্মসূচি ঘিরে 144 ধারা জারি করেছিল জেলা প্রশাসন। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন সার্জিও কোর। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে তার। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা দুর্নীতিকে সরকার বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী M রশিদুজ্জামান মিল্লাত। সকালে জাতীয় পর্যায়ে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2027 সালের হজযাত্রাকে আরও সাশ্রয়ী ও স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। গ্যাসের তীব্র সংকটে নরসিংদীর শিল্পাঞ্চলে তৈরি পোশাক সহ বিভিন্ন কলকারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত কিছুদিনের মধ্যে কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদন ব্যাহত হওয়ায় চরম উদ্বেগ ও অসন্তোষে রয়েছেন মালিক শ্রমিকরা। মাহবুবুর রহমানের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। গত কিছুদিন ধরে নরসিংদীতে গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা সবখানেই দেখা দিয়েছে ভোগান্তি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তৈরি পোশাক, স্পিনিং ও সাইজিং মিল সহ উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে চোয়ালা এলাকার কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, কোনোভাবে উৎপাদন উৎপাদন হয় নাই এক কথা বলতে গেলে। অতি দ্রুত গ্যাস কিভাবে বৃদ্ধি করা যায়, গ্যাস সরবরাহ কিভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে সরকারকেও পদক্ষেপ নিতে হবে। গ্যাসের সমস্যা, গ্যাস নাই, আর 10-15 দিন যাবত সবচেয়ে বেশি। কারেন্টের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কাজ করবো কি করে? গ্যাস সরবরাহ যদি বন্ধ থাকে তাহলে আমাদের বেতন আমরা ঠিক মতো পাবো না। মিল বন্ধ হয়ে যায় তাহলে আমার সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যাইব। LNG টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্প উৎপাদনে বড় প্রভাব ফেলছে। দ্রুত পরিস্থিতি উন্নতি না হলে শিল্প খাত বড় ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একবারে কোনো উৎপাদনই নাই, যার ফলে আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে যাচ্ছি। একদিনে মনে করেন যে আমাদের প্রায় 1.5-2 লাখ টাকা ক্ষতি হয়। মহেশখালীতে LNG যে টার্মিনাল, এখানে একটা সমস্যা হয়েছে, তারা সম্ভবত এটা কাজ করতেছে। আমার খুব অনুরোধ থাকবে তারা দ্রুততম সময়ে এটা সমাধান করে আমাদের জন্য গ্যাস দেয়, আমরা সুন্দরভাবে ফ্যাক্টরিটা আবার চালাতে পারি। সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ।
জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি দিনই যেন এক একটি রক্তাক্ত অধ্যায়। এর মধ্যে ৩০ জুলাই ছিল ভিন্ন মাত্রার একটি দিন। সেদিন রাজপথের পাশাপাশি প্রতিবাদের নতুন ভাষা খুঁজে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। হাজারো মানুষ নিজেদের ফেসবুক প্রোফাইল লাল রঙে রাগিয়ে প্রকাশ করেছিলেন ক্ষোভ, প্রতিরোধ ও শোকের বার্তা। সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জুলাই উত্তাল আন্দোলনে একের পর এক প্রাণহানিতে শোকে স্তব্ধ গোটা দেশ। কয়েকদিনের সংঘর্ষে বহু প্রাণ ঝরে যায়, আহত হয় অসংখ্য মানুষ। স্বজন হারানোর বেদনা ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। রাজপথে কড়া নজরদারি, থমথমে পরিবেশ আর অনিশ্চয়তার মধ্যে আসে ৩০ জুলাই। সেদিন প্রতিবাদের ভাষা বদলে যায়। রাস্তায় নামার সুযোগ সীমিত হলেও থেমে থাকেনি মানুষের কণ্ঠ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় লাল প্রোফাইল কর্মসূচি। হাজার হাজার মানুষ নিজেদের প্রোফাইল ছবি লাল রঙে পরিবর্তন করেন। লাল রং হয়ে ওঠে প্রতিবাদ, বিক্ষোভ আর শোকের প্রতীক। মুহূর্তে এই কর্মসূচি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে বাংলাদেশিদের মধ্যেও। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, লেখক, প্রবাসী বাংলাদেশি সহ নানা শ্রেণী পেশার মানুষ এই ডিজিটাল প্রতিবাদে অংশ নেন। লাল প্রোফাইল দ্রুতই পরিণত হয় শক্তিশালী প্রতিরোধের প্রতীক। যে প্রতিবাদে ছিল না কোনো স্লোগান, ছিল না মিছিল, ছিল কেবল কোটি মানুষের অভিন্ন অনুভূতির প্রকাশ। জুলাই আন্দোলনের ইতিহাসে তাই ৩০ জুলাই শুধু একটি তারিখ নয়, এটি ডিজিটাল প্রতিবাদ প্রতিরোধের এক অনন্য মাইলফলক। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। ২৪ জুলাই আগস্টে সহিংসতার পাশাপাশি গায়েবী মামলা দিয়েও ছাত্র জনতার আন্দোলন দমাতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। আন্দোলনকারীদের অনেকের বিরুদ্ধেই সে সময় নাশকতার মামলা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তাদের পক্ষে কাজ করা আইনজীবীরা। জুলাই পরবর্তীতে সেই পরিবেশ অনেকটা বদলালেও ফ্যাসিবাদ মুক্ত হতে রাষ্ট্রের আরও সময় লাগবে বলে মনে করেন তারা। মুদাসসির আলীর প্রতিবেদনে বিস্তারিত। ২৪ কোটা সংস্কার আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী সরকার ছাত্র জনতার ওপর অমানবিক দমনপীড়ন শুরু করলে এই বিক্ষোভ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে ফ্যাসিস্ট সরকার। সহিংস দমনপীড়নের পাশাপাশি আন্দোলনকারীদের গ্রেফতার করতে দেশজুড়ে অনেক গায়েবী মামলা দায়ের করা হয়। ওই সময় এক ব্যক্তির নামেই শতাধিক মামলা হওয়ার রেকর্ড আছে বলে জানান তৎকালীন হাইকোর্টের আইনজীবী এবং বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। তখন তো শুধু ছাত্রদের উপরে না, তখন যে বিএনপির কর্মীরা ছিল তাদের নামে যে কত অসংখ্য গায়েবী মামলা ছিল। একজনের ব্যাপারে আমি জানি যে তার একজনেরকেই প্রায় 400-র উপরে মামলা দেওয়া হচ্ছে। আন্দোলনের শেষ দিকে আগ্রাসী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার উপর নিষেধাজ্ঞা চেয়ে আন্দোলনকারীদের পক্ষে দায়ের করা রিটের শুনানিতেও অংশ নিয়েছিলেন বলে জানান এই আইনজীবী। 28 জুলাই আমরা মামলাটা ফাইল করেছিলাম। এই সময় থেকে 4 তারিখ পর্যন্ত, ওই রায় ঘোষণা হওয়ার পর্যন্ত ওই কয়েকদিন পুলিশের গুলি বন্ধ ছিল। জুলাই আন্দোলনের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরও তুলে ধরেন কিভাবে আইনের অপব্যবহার করে আন্দোলনকারীদের দমিয়ে রাখতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। হাজার হাজার লোক আগাম জামিন চাইতে আসতো, গায়েবী মামলা হতো, 65 লাখেরও বেশি মানুষ আসামি হয়েছিল। তখন পুরো হাইকোর্ট প্রাঙ্গণ মানুষের লোকে লোকারণ্য হয়ে গেছে। আগাম জামিন নিতে আসছে তারা কেউ জানে না তারা কোন মামলার আসামি, কিন্তু তারা মামলার আসামি হতেন, ভুতুরে মামলার আসামি হতেন। তবে যে চেতনা নিয়ে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছে তার অনেকটাই এখনো বাস্তবায়ন হয়নি বলে আক্ষেপ তার। জুলাইয়ের পরবর্তীতে আইন অঙ্গনে যে ধরনের পরিবর্তন সংযোজন হওয়ার কথা ছিল সেটি আপাতত আমরা ওই অর্থে ভালো দেখছি না। এক্সপেকটেশনটা ফুলফিল হবে তখন যখন এই বিচার ব্যবস্থাটা একটা দ্রুততম সময়ের ভিতরে ন্যায় বিচার মানুষ পাবে। এদিকে বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন ওই সময় রাষ্ট্রীয় বাহিনী ও প্রতিষ্ঠান দিয়ে সরকার আগ্রাসন চালালেও বর্তমানে তা হচ্ছে না। একটা বড় পরিবর্তন যেটা আমরা এনেছি যে পুলিশ এখন কোনো এই আন্দোলনের ব্যাপারে ওইরকম গায়েবী মামলা
কখনোই দেয় না। অতীতের সংকট কাটাতে আরও সময় প্রয়োজন বলেও মত দেন তিনি। 17-18 বছর বা আরও বেশি সময় ধরে যে অনিয়ম চলে এসেছিল, সেটাকে যদি কেউ আশা করেন যে ওভারনাইট ঠিক হয়ে যাবে, ঠিক নয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার কমান্ডার জুবাই নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। ভোর 3:30টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আয়তাধীন ওয়েস্ট ব্লকে ঘটনা ঘটে। জড়িতদের শনাক্ত, গ্রেফতারে অভিযান এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ভুল অপারেশনে পঙ্গু হওয়ার পথে কয়েকজন রোগী। অস্ত্রোপচারের ব্যর্থতার কারণে ক্ষত স্থানে ধরেছে পচন। অঙ্গ হারানোর শঙ্কা নিয়ে এদের মধ্যে কেউ পুনরায় উন্নত চিকিৎসা নিচ্ছেন, কেউ বা অর্থের অভাবে ঢুকছেন মরণ যন্ত্রণায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন মিজানুর রহমানের তথ্য চিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। গুরুদাসপুর উপজেলার সিধুলি গ্রামের লালচান মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম বাম পায়ে হাড় ভাঙা নিয়ে আসেন স্বাস্থ্য কমপ্লেক্সে। অর্থোপেডিক বিশেষজ্ঞ জাহিদুল ইসলামকে দেখান। চিকিৎসক ব্যক্তিগত জাহেদা ক্লিনিকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। গেল জুনে 60,000 টাকায় সেখানে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী এক্সরেতে ড্রিল মেশিনের ফলাটি স্পষ্টভাবে দেখা গেলেও চিকিৎসক সেটি এড়িয়ে যান। 25 দিন পর সুস্থতার পরিবর্তে ক্ষত স্থানে পচন ধরে। এই অবস্থার কথা ডাক্তারকে বললে তিনি তাও এড়িয়ে যান। জাহিদুল ডাক্তার অপারেশন করলো, ঢাকার যায় সে ডাক্তার বললো আপনার পা তো বাঁচে না, ভুল চিকিৎসা আমাকে করে দিছে। আমি সেই ডাক্তারের বিচার চাই। এর প্রায় 1 বছর আগে একই উপজেলার চাচকৈর মধ্যমপাড়ার বাসিন্দা নাজিমুদ্দিনকে 60,000 টাকায় জাহেদা ক্লিনিকে হাঁটুতে অস্ত্রোপচার করেন ডাক্তার জাহিদুল। এখানেও সফল হয়নি অস্ত্রোপচার। পরবর্তীতে হাঁটুর পচন রোধে প্রায় 7 লাখ টাকা খরচ করে নিঃস্ব হয় রোগী। রিলিজ দেয় যে আমি আর পারবো না, জব দেয়, তখন আমি বিকে দাম স্যারের কাছে যাই। বিকে দাম স্যার আমার পা দেখি বলে তোমার পা তো একবারে নষ্ট করে ফেলছে, অপারেশন ঠিক হয় নাই। একই অবস্থা বড়াই গ্রামের চা বিক্রেতা আবুল বাশারের স্ত্রী বৃদ্ধা জহুরা বেগমের ক্ষেত্রেও। হাতে ভুল অস্ত্রোপচারের কারণে পঙ্গুত্বের পথে সেই রোগীও। ডাক্তার কাছে অপারেশন করেছি, করার পর এখন অপারেশন ঠিক হয় না, আমি ঘুম পাড়তে পারি না, হাতের যন্ত্রণা কাটারি কিন্তু আমি সবসময় থাকি। ভুল অস্ত্রোপচারের অভিযোগে ক্ষতিপূরণ সহ সেই চিকিৎসকের বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও স্বজনেরা। অভিযোগ অস্বীকার করে ডক্টর জাহিদুল ইসলাম বলেন, অস্ত্রোপচারে হাড় অনেক সময় জোড়া লাগে না, সেটা পুনরায় করতে হয়, আর এটা কোনো ভুল না। যেগুলো অভিযোগ উঠছে এগুলো আসলে অপচিকিৎসা বা ভুল চিকিৎসা নয়, এগুলো কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার। সর্বশেষ যদি জোড়া না লাগে, নন ইউনিয়ন হয়, অভিযোগের ভিত্তিতে চলমান তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অলরেডি তদন্ত শুরু করেছে। আমরা আশা করি যে সেখানের সত্য মিথ্যা উঠে আসবে, সেখানে রোগী কতখানি ক্ষতিগ্রস্ত, ডাক্তারের কতখানি ভুল ছিল, এগুলো সবই উঠে আসবে এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের পৃথক সংঘর্ষে গত 24 ঘন্টায় কমপক্ষে 44 সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময় জঙ্গিদের হামলায় 3 পুলিশ কর্মকর্তার প্রাণ হারিয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া একাধিক অভিযানে 24 সন্ত্রাসী এবং বেলুচিস্তানের নুশকি জেলায় পৃথক অভিযানে আরও 8 সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। বাকি সন্ত্রাসীদের খুঁজে বের করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ভেতর রাজনৈতিক ব্যানার প্রদর্শনের দায়ে আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। ম্যাচ শেষে লিসান্দ্রো মার্টিনেজ সহ আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় ফকল্যান্ডে দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে লাস মালভিনাস সন আর্জেন্টিনা লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফিফা শৃঙ্খলাবিধির 13 নম্বর ধারা অনুযায়ী ফুটবল মাঠে যে কোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। ফিফা ইতিমধ্যে এএফকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের নিষেধাজ্ঞা ও ফেডারেশন
ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির উদ্যোগ সরকারের, 3 ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী, কর্মজীবনের নতুন স্বপ্নের সূচনা। শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেফতার সাফ জানালেন আইনমন্ত্রী, প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানোর চেষ্টা। বিকেলে সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা, কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, হবিগঞ্জে 144 ধারা প্রত্যাহার। এবং 3 দিনের সফরে ঢাকার পথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, আজই প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।